দুনিয়ার সবচেয়ে রহস্যময় গুপ্তধনের দ্বীপ ওয়াক এসওয়ানের অভিশপ্ত গুপ্তধনের গল্প। রাত তখন প্রায় 2টা। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। সমুদ্রের ঢেউ ধীরে ধীরে আছড়ে পড়ছে ছোট্ট কাঠের নৌকাটার গায়ে। দূরে বজ্রপাতের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে একটা অন্ধকার দ্বীপ। দ্বীপটার নাম ওক আইল্যান্ড, কিন্তু স্থানীয় লোকেরা একে অন্য নামে চিনত, অভিশপ্ত দ্বীপ। কারণ শত শত বছর ধরে অসংখ্য মানুষ সেখানে গুপ্তধন খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছে। কেউ মারা গেছে, কেউ পাগল হয়ে ফিরেছে। আর একটা ভয়ঙ্কর গুজব ছিল, এই দ্বীপ তার রহস্য কাউকে জানতে দেয় না। ঢাকার তরুণ ইউটিউবার আরাফ ছোটবেলা থেকেই রহস্যের গল্প ভালোবাসত। তার ইউটিউব চ্যানেলে সে পৃথিবীর অদ্ভুত রহস্য নিয়ে ভিডিও বানাত। একদিন সে ইন্টারনেটে ওক আইল্যান্ডের গল্প খুঁজে পেল। 1795 সালে কয়েকজন কিশোর দ্বীপে অদ্ভুত গর্ত আবিষ্কার করে। তারা খুঁড়তে শুরু করলে প্রতি 10 ফুট পরপর কাঠের স্তর পাওয়া যায়। আরও নিচে পাওয়া যায় রহস্যময় পাথর, যাতে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল। তারপর থেকেই শুরু হয় গুপ্তধনের খোঁজ। কেউ বলতো সেখানে জলদস্যুদের সোনা লুকানো আছে, কেউ বলতো টেম্পলার নাইটদের গোপন ধন, আবার কেউ বিশ্বাস করত সেখানে এমন কিছু আছে যা মানবজাতির ইতিহাস বদলে দিতে পারে। আরাফ ঠিক করল, সে এই দ্বীপে যাবে। কয়েক মাস পর আরাফ পৌঁছাল কানাডার নোভা স্কোশিয়ায়। সেখানে তার সঙ্গে যোগ দিল আরও 3 জন: মায়া, ইতিহাসবিদ; রায়হান, ক্যামেরাম্যান; ডেভিড, স্থানীয় গাইড। ডেভিড তাদের প্রথমেই সতর্ক করল, এই দ্বীপে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকেই বলে এখানে কেউ নজর রাখে। রায়হান হেসে বলল, ভূতের গল্প। ডেভিড কোনো উত্তর দিল না। পরদিন তারা দ্বীপে পৌঁছাল। দ্বীপটা অস্বাভাবিক শান্ত। গাছগুলো যেন বহু বছরের পুরনো। বাতাস ঠান্ডা, চারপাশে কুয়াশা। আরাফ ক্যামেরার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় গুপ্তধনের দ্বীপে। হঠাৎ দূরে কাকের ডাক শোনা গেল। মায়া ধীরে বলল, আমার কেন জানি অস্বস্তি হচ্ছে। তারা সেই বিখ্যাত মানি পিট এর কাছে গেল। এখন সেখানে বড় খননযন্ত্র বসানো। কিন্তু আশ্চর্য বিষয় হল, এত প্রযুক্তি ব্যবহার করেও কেউ আজ পর্যন্ত গুপ্তধন বের করতে পারেনি। কারণ যত গভীরে খোঁড়া হয়, তত পানি ঢুকে সব ভেসে যায়। ডেভিড বলল, অনেকে মনে করে এটা একটা ফাঁদ। কেউ ইচ্ছা করে এমনভাবে বানিয়েছে। আরাফ মাটিতে হাঁটু গেড়ে একটা পুরনো পাথর দেখল। পাথরের উপর অদ্ভুত চিহ্ন খোদাই করা। মায়া বলল, এগুলো সাধারণ প্রতীক নয়। হঠাৎ রায়হান চিৎকার করল, এদিকে আসো। সবাই দৌড়ে গেল। মাটির নিচে একটা লোহার দরজার অংশ দেখা যাচ্ছে। দরজাটা অনেক পুরনো, কিন্তু অদ্ভুতভাবে এখনও অক্ষত। রাত নামার আগেই তারা দরজাটা খুলল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হল, আর সঙ্গে এক অদ্ভুত গন্ধ, যেন শত বছরের বন্ধ অন্ধকার। টর্চ জ্বালিয়ে তারা নিচে নামল। সিঁড়িগুলো পাথরের, চারপাশে দেয়ালে পুরনো প্রতীক। হঠাৎ মায়া থেমে গেল। এগুলো টেম্পলারদের চিহ্ন। আরাফ অবাক হয়ে বলল, মানে সত্যিই তারা এখানে এসেছিল? মায়া ফিসফিস করে বলল, হয়তো। তারা নিচে নামতেই একটা বিশাল গুহা দেখা গেল। গুহার মাঝখানে পাথরের তৈরি বৃত্ত, আর তার কেন্দ্রে একটা সোনালি বাক্স। রায়হান উত্তেজনায় বলল, আমরা পেয়ে গেছি। কিন্তু ঠিক তখনই গুহার ভেতর অদ্ভুত শব্দ শুরু হল, যেন কেউ ফিসফিস করছে। চারপাশ ঠান্ডা হয়ে গেল। ডেভিড ভয় পেয়ে বলল, আমাদের এখান থেকে বের হওয়া উচিত। কিন্তু আরাফ এগিয়ে গেল। সে বাক্সটার উপর হাত রাখল, আর সঙ্গে সঙ্গে পুরো গুহা কেঁপে উঠল। হঠাৎ দেয়ালে আগুনের মতো আলো জ্বলে উঠল। তারপর ভেসে উঠল পুরনো দৃশ্য। তারা দেখল কয়েকশ বছর আগের মানুষ এই গুহায় কিছু লুকিয়ে রাখছে। তাদের পোশাক অদ্ভুত, চোখে ভয়। এক বৃদ্ধ বলছে, যদি ভুল মানুষের হাতে এটা পড়ে,
পৃথিবী ধ্বংস হবে। তারপর তারা বাক্সটা বন্ধ করে দেয়, গুহা সিল করে দেয়। দৃশ্যটা মিলিয়ে গেল। সবাই স্তব্ধ। রায়হান কাঁপা গলায় বলল, ওই বাক্সে কি আছে? মায়া ধীরে বলল, হয়তো কোনো গুপ্তধন নয়, হয়তো কোনো ভয়ঙ্কর গোপন রহস্য। হঠাৎ গুহার ভেতর পানি ঢুকতে শুরু করল। ডেভিড চিৎকার করল, ফাঁদ চালু হয়ে গেছে। পানি দ্রুত বাড়ছে। তারা বের হওয়ার চেষ্টা করল, কিন্তু সিঁড়ির পথ বন্ধ হয়ে গেছে। আরাফ বুঝল, দ্বীপটা কাউকে সহজে সত্য নিয়ে যেতে দেবে না। ঠিক তখন মায়া দেয়ালে একটা গোপন চিহ্ন দেখতে পেল। সে চাপ দিতেই অন্য একটা দরজা খুলে গেল। তারা দৌড়ে ভেতরে ঢুকল। পেছনে পানি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নতুন পথটা সরু, অন্ধকার, আর অদ্ভুতভাবে সেখানে বাতাস গরম। হঠাৎ সামনে আলো দেখা গেল। তারা একটা বিশাল কক্ষে পৌঁছাল। আর সেখানে যা দেখল তা দেখে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। পুরো ঘর ভর্তি সোনা, মণিমুক্তা, পুরনো তলোয়ার, সোনার মূর্তি, অসংখ্য গুপ্তধন। রায়হান হতবাক হয়ে বলল, এটা অসম্ভব। কিন্তু মায়ার চোখ অন্যদিকে। ঘরের মাঝখানে একটা কালো পাথর রাখা। পাথরটার চারপাশে অদ্ভুত প্রতীক। আর সেখান থেকেই কালো ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। ডেভিড ফিসফিস করে বলল, ওটাই অভিশাপ। হঠাৎ চারপাশে মানুষের চিৎকার শোনা গেল, যেন বহু মৃত মানুষের আওয়াজ। টর্চগুলো জ্বলতে নিভতে লাগল। আরাফ অনুভব করল কেউ যেন অন্ধকার থেকে তাকিয়ে আছে। তারপর কালো ছায়ার মতো কিছু ধীরে ধীরে গুহার দেয়াল থেকে বের হতে লাগল। রায়হান চিৎকার করল, ওগুলো কি? মায়া ভয় পেয়ে বলল, এই গুপ্তধন পাহারা দেওয়ার জন্য কিছু রেখে যাওয়া হয়েছে। ছায়াগুলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে লাগল। তারা দৌড়াতে শুরু করল। গুহা কাঁপছে, পাথর ভাঙছে, পেছনে অদ্ভুত চিৎকার। আরাফ দৌড়াতে দৌড়াতে হঠাৎ পড়ে গেল। তার সামনে সেই কালো পাথর। পাথরটা যেন তাকে ডাকছে। তার মাথার ভেতর কণ্ঠ ভেসে এল, গুপ্তধন নিয়ে যাও, অমর হয়ে যাও। আরাফ বুঝল, এটাই সেই অভিশাপ যা সবাইকে পাগল করে দেয়। সে চোখ বন্ধ করল। তারপর সমস্ত শক্তি দিয়ে পাথরটাকে লাথি মারল। পাথরটা ফেটে গেল। সঙ্গে সঙ্গে পুরো গুহা ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। ছায়াগুলো চিৎকার করে মিলিয়ে গেল। গুহা ধসে পড়তে শুরু করল। সবাই প্রাণপণে দৌড়ে বাইরে বের হল। তারপর বিস্ফোরণের মতো শব্দ। পুরো গুহা সমুদ্রের নিচে ডুবে গেল। ভোরবেলা তারা ক্লান্ত অবস্থায় সৈকতে বসে। দ্বীপটা আবার শান্ত, যেন কিছুই ঘটেনি। রায়হান ধীরে বলল, আমরা কি সত্যিই সব দেখেছি? মায়া চুপ। ডেভিড শুধু সমুদ্রের দিকে তাকিয়ে আছে। আরাফ ক্যামেরা অন করল। তারপর ধীরে বলল, কিছু রহস্য হয়তো পৃথিবীর সামনে আসার জন্য না, আর কিছু গুপ্তধন হারিয়ে থাকাই ভালো। ঠিক তখন দূরে সমুদ্রের পানির নিচে অদ্ভুত নীল আলো জ্বলে উঠল, যেন দ্বীপটা এখনো জেগে আছে। আর হয়তো রহস্য এখনো শেষ হয়নি।